আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব। এর আগে আমরা অলরেডি একটা সেট কমপ্লিট করে নিয়েছি, আজকে আবারও একটা সেট। আজকে সেটের পেজ নম্বর হচ্ছে AC69। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আগের সেট যারা এখনো কমপ্লিট করনি, এখনো দেখোনি, তারা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া প্লেলিস্ট তো করাই রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বেশ কিছু কোশ্চেন তো থাকেই যে দাদা এই টেস্ট পেপার যদি সলভ করি তবে কত পার্সেন্ট কমন পাবো। এর অ্যান্সার আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি। এই ক্লাসেও যদি তার অ্যান্সার পেতে চাও, একেবারে শেষে বলবো, ফালতু প্রথম দিকে সময় নষ্ট করব না। আর তোমাদের কিছু ডাউট থাকে, যেটা প্রথমেই বলা উচিত, যে এই যে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি সেটা কিভাবে দেব, একেবারে এক্সপ্লেন করব। কোনো রকম ডাউট আমি চাই না যে তোমাদের থাকুক, তাই জন্য এক্সপ্লেন করব। আর বারবার ক্রস চেক করেছি এবং ভেরিফাই করেছি, তারপরে তোমাদের সামনে এই উত্তরগুলো তুলে ধরছি। তোমরা পুরো ইউটিউব ঘাটলে দেখবে সবাই বলছে যে আমরা বারবার ক্রস চেক করছি, করে তারপরে তোমাদেরকে অ্যান্সার প্রোভাইড করছি। তারপরেও একাধিক অ্যান্সার তারা ভুল দিচ্ছে। আমি চেষ্টা করেছি সেই ভুলটা যাতে না হয়। তারা কি করছে, তারা গিয়ে চ্যাট জিপিটিতে ফেলে দিচ্ছে কোশ্চেনগুলো, দিয়ে চ্যাট জিপিটি যা অ্যান্সার দিচ্ছে সেটাই তোমাদেরকে প্রোভাইড করছে। কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। যেরকম বিভিন্ন কোটেশন থাকে যেগুলো চ্যাট জিপিটি ঠিকঠাক অ্যান্সার দিতে পারে না, সেগুলো বিভিন্ন বই ঘাঁটতে হয়। তো সেই রকম কোটেশনের ক্ষেত্রেও বেশ তারা ভুল দিচ্ছে। তো তুমি এই ক্লাসে এটুকুনি শিওর থাকতে পারো যে সঠিক অ্যান্সার থাকবে। তারপরেও তোমাদের যদি কোনো কোশ্চেন ডাউট লাগে যে দাদা এই কোশ্চেনের অ্যান্সারটা আমার মনে হচ্ছে ভুল, তুমি সেটা কমেন্টে লিখে জানাবে। আমি তোমাকে উত্তর দিয়ে দেব যে আমি কেন ঠিক বলছি, বা যদি ভুল হয়ে থাকে সেটাকে আমি শুধরে দেব। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, এক দাগে কি বলছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছে কে করেছিল? বার্নেট, তাই না? 2 নম্বর কোশ্চেন, দ্য কোল্ড ওয়ার 1947 গ্রন্থটির রচয়িতা হলেন কে? ওয়াল্টার লিপম্যান। 3 দাগ, বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল ড্যাশ বছর। দেখো, এই কোশ্চেনটা তুমি এক একটা বইতে এক এক রকম পাবে। কোথাও দেখবে 44 বছর, কোথাও 45, কোথাও 46। সাধারণত এই তিনটে তুমি পাবে। আমরা যদি পটসডাম সম্মেলন, যেটা 1945-এ হয়েছিল, যেটাকে আমরা ঠান্ডা লড়াইয়ের সূচনা হিসেবে ধরি, সেই 1945 থেকে 91 ধরি, তাহলে দেখবে 46 হচ্ছে। আবার কিছু কিছু তাত্ত্বিক বলে যে 1947-এ ট্রুম্যান নীতি ঘোষণার পরে এই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। তো সেই অনুযায়ী তুমি 44 পাবে। তো এর কাছাকাছি অপশনে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে। 44, 45, 46, এই তিনটের মধ্যে সব থেকে কাছাকাছি যেই অপশনটা থাকবে তুমি সেটা দিয়ে দেবে। ওকে, সব থেকে সঠিক হচ্ছে 46, তারপরে 45, তারপরে 44। ওকে, তো আমরা এখানে দেখো সব থেকে কাছাকাছি 45 পাচ্ছি, তো আমরা অপশন সি দেব। ওকে, নেক্সট, 4 দাগ, ন্যাটো কোমেকন ওয়ারশো এনপিটি। তো দেখো, ন্যাটো একটা সামরিক জোট, তাই না? কোমেকন অর্থনৈতিক জোট, ওয়ারশো প্যাক্ট এটা ন্যাটোর পাল্টা জোট, এটাও একটা সামরিক জোট। আর এনপিটি কি? এনপিটি হচ্ছে একটা চুক্তি। তো এখানে আমরা দুখানা সামরিক জোট দেখছি, আর বাকি দুটো একটা চুক্তি দেখছি আর একটা অর্থনৈতিক জোট দেখছি। তো এখানে আমরা দিতে পারি 1 ও 3 সঠিক, 2, 4 ভুল। ওকে, নেক্সট, 5 দাগ, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটা কবে হয়েছিল? 1955 সালের এপ্রিল মাসে, 18 থেকে 24 এপ্রিল বান্দুং সম্মেলন হয়েছিল। আর এই বান্দুং সম্মেলনকে বলা হয় যে ন্যাম, অর্থাৎ যে জোট নিরপেক্ষ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই বান্দুং সম্মেলনে। ওকে, নেক্সট, 6 দাগ, এক মেরু বিশ্বের মূল দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। ওকে, নেক্সট, 7 দাগ, ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়, এটা হয়েছিল 1955 সালে। এটা ছিল আহ, সেই ন্যাটোর পাল্টা জোট, এবং এটি কার উদ্যোগে গঠিত হয়েছিল? এই ওয়ারশো প্যাক্ট এটা গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ওকে, কবে হয়েছিল? 14ই মে। কি? 14ই মে 1955 সালে। নেক্সট, 8 দাগের কোশ্চেন,
তুমি যদি লক্ষ্য করো, একদিকে বিভিন্ন সংস্থার নাম দিয়েছে, আর একদিকে তার প্রতিষ্ঠার সাল দিয়েছে। তো প্রথম কমিনফর্ম রয়েছে। কমিনফর্ম কবে গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল 1947 সালের সেপ্টেম্বর মাসে। তো প্রথমটা সি হবে। তারপরে কোমেকন কবে গঠিত হয়? 1949 সালের জানুয়ারিতে। সিয়াটো গঠিত হয়েছিল 1954 সালে। এখানে দেখো টাইপিং মিস্টেক আছে, একটা এক এক্সট্রা রয়ে গেছে, আমরা মুছে দিলাম। 1954 সালে। তো এটা ডি হবে। আর মেজো গঠন হয়, অ্যাকচুয়ালি মেজো নয়, মেডো। ওকে, মেডো গঠিত হয়েছিল 1955 সালে। তো CADB কোথায় রয়েছে? CADB দেখো অপশন বি তে রয়েছে। ওকে, নেক্সট। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের গঠন বাস্তব রূপায়ণের জন্য সনদে, এখানেও টাইপিং মিস্টেক, সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা 7খানা নীতি ছিল, তাই না? কত নম্বর ধারাতে? 2 নম্বর ধারাতে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নম্বর ধারাতে 7খানা নীতির কথা উল্লেখ ছিল। ওকে, নেক্সট 10 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা কবে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? এটা আমরা আগের সেটেও পেয়েছি। কত হবে? 1950 সালে। তারিখও আমরা বলেছিলাম, সেটা তুমি কমেন্ট করে জানাও। আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা এখানকার উত্তর দেখার আগে একবার সলভ করে নাও, তারপরে কমেন্ট করে জানাও কে কত পেলে। ওকে, নেক্সট 11 দাগ। নিরাপত্তা পরিষদের ভিটো প্রদান করতে পারে শুধুমাত্র স্থায়ী সদস্যরা। স্থায়ী সদস্য কতজন ছিল? 5 জন। এবং অস্থায়ী সদস্য কতজন ছিল? 10 জন। আর এই স্থায়ী সদস্য কারা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমরা আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি, এছাড়া তোমরা পড়েছো, তাই না? নেক্সট 12 দাগ। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। ইউনেস্কোর ফুল ফর্ম কি? আগের ক্লাসে বলেছিলাম, তারপরেও এই ক্লাসেও বলে দিই আরেকবার। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো কবে গঠিত হয় সেটা তোমরা কমেন্ট করে বলে দাও। ওকে, 13 দাগ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। অপশন সি। কেন এই দিনটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি? তার কারণ হচ্ছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই 7ই এপ্রিল 1948 সালে গঠিত হয়। এই কারণে এই 7ই এপ্রিলকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট 14 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে দুটি সংস্থা, একটা হচ্ছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। নেক্সট 15 দাগ। কি বলছে? বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এতে কি বলছে? জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। একদম ঠিক। তারপরে বিবৃতি বিতে কি বলেছে? স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এটাও ঠিক, তাই না? তো বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, এটা হবে না। অপশন বি তে বলছে বিবৃতি বি সত্য, বিবৃতি এ মিথ্যা, এটাও হবে না। অপশন সি দেখো, দুটি বিবৃতিই সত্য, এটা ঠিক। ওকে, নেক্সট 16 দাগ। ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি, বর্তমান কে? অ্যান্টোনিও গুটারেস। ওকে, নেক্সট 17 দাগ। এইডস দিবস কবে পালন করা হয়? এই এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। এই এইডস দিবস প্রথম পালিত হয়েছিল 1988 সালে। ওকে, মনে রাখবে। 18 দাগ। বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজি ডে পালিত হয় কবে? এটার সঠিক উত্তর হবে 20 জুন। ওকে, এই যে বিশ্ব শরণার্থী দিবস আহ, প্রথম পালিত হয় 2001 সালে এবং এই যে পালন করা হবে এটা ঘোষণা করে সম্মিলিত জাতিপুঞ্জ। ওকে, 19 দাগ। যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে তাদেরকে বলা হয় অভিবাসী। আর ওই যে দেশ ত্যাগ করছে ওটাকে বলা হচ্ছে অভিবাসন। আর কেউ যদি চাপে পড়ে বা অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করে সে তাদেরকে বলা হবে উদ্বাস্তু বা শরণার্থী। ওকে, নেক্সট 20 দাগ। ঐতিহ্যগত বা প্রথাগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? সঠিক উত্তর হবে জাতীয় স্বার্থ। দেখো এবিটিএ তে প্রচুর পরিমাণে টাইপিং মিস্টেক রয়েছে, তো ওগুলো দেখে ঘাবড়াবে না। ওকে, যাই হোক, জাতীয় স্বার্থ। কেন এই জাতীয় স্বার্থ প্রথাগত নিরাপত্তায় জোট পরিবর্তনের ভিত্তি স্থাপন করে বলতে পারবে? তার কারণ হচ্ছে এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশই কোনো দেশের স্থায়ী শত্রু বা বন্ধু নয়।
আজকে আমরা একটা দেশের সঙ্গে স্থায়ীভাবে বন্ধুত্ব স্থাপন করছি এরকম আমাদের মনে হচ্ছে, কিন্তু না, কখনো আমাদের রাষ্ট্রের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় ওর সঙ্গে বন্ধুত্ব রাখার ফলে, তাহলে আমরা তার সঙ্গে শত্রুতাও করতে রাজি আছি। ২১ কি বলছে বিবৃতি এ, স্থিতিশীল উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম ঠিক কথা, এটা একদম ঠিক। তারপরে যুক্তি বা কারণ হিসেবে বলছে স্থিতিশীল উন্নয়ন উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে। এটাও ঠিক কথা, কিন্তু এই যে অপশন এ, বিবৃতি এ যেটা রয়েছে, সেটাকে এই যুক্তি বা কারণ এটা ব্যাখ্যা করছে না। কেন ব্যাখ্যা করছে না? দেখো, এই যে স্থিতিশীল উন্নয়নে উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে, এটা স্থিতিশীল উন্নয়নের একটা বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু এই পয়েন্টটা এটা বোঝাচ্ছে না যে স্থিতিশীল উন্নয়ন কেন একটা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হবে। বোঝাচ্ছে? বোঝাচ্ছে না দ্বিতীয় মানে পয়েন্টটা। সেই কারণে এর সঠিক উত্তর হবে অপশন বি। এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, নেক্সট 22 দাগ। নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। প্রথমে কি বলছে, জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1972 সালে। তো এটা কি হবে? অপশন সি। এবং এই এটা 1972 সালে স্বাক্ষর হলেও এটা কার্যকর হয় 1975 সালে। ওকে, নেক্সট কি বলছে, জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার এটি ঘোষিত হয় 1948 সালে। কবে? 1948 সালের 10ই ডিসেম্বর। তাই 10ই ডিসেম্বরকে আমরা মানবাধিকার দিবস হিসেবে পালন করি। তারপরে 3 মাদার টেরিজা নোবেল পুরস্কার লাভ করে 1979-তে, অপশন ই। ওকে, আর অ্যান্ড এ ডাব্লিউ অর্থাৎ ওই র কবে প্রতিষ্ঠা হয়? র প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে, অপশন বি। নেক্সট, ভারত চীন সীমারেখা, এটাকে আমরা ম্যাকমোহন লাইন বলে থাকি। তো এটা কি হবে? এ হবে। ওকে, তো সিডিই বি এ কোথায় রয়েছে? দেখো, অপশন সি তে রয়েছে, তাই না? নেক্সট, নেক্সট কি হচ্ছে? নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? কোনটি হবে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ, তাই না? তো অপশন কোথায় রয়েছে? জাতিপুঞ্জের সনদ, অপশন সি। নেক্সট 24 দাগ, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে, কবে হয়েছিল জানো? এটা হয়েছিল 1966 সালের 1 নভেম্বর হরিয়ানা পৃথক হয়। সেই সময় হিমাচলের মধ্যে ওই কিছু অংশ যোগ করা হয়, এবং সেই সময় হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই কাজ করতে থাকে, এবং 1971 সালে গিয়ে হিমাচল প্রদেশও পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়ে যায়। ওকে, কত সালে? 1971 সালে। নেক্সট 25 দাগ, ড্যাশ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সর্দার বল্লভভাই প্যাটেল। এনার সঙ্গে আরো একজন ছিল, সেটা হচ্ছে সচিব ছিল উনি সেই সময়, তার নাম হচ্ছে ভিপি মেনন। ওকে, নেক্সট কোশ্চেন 26 দাগ, একদিকে বিভিন্ন রাজ্যের নাম দিয়েছে এবং সেটা কততম রাজ্য তার কথা বলেছে। দেখো, ছত্তিশগড়, এটা হবে 26তম রাজ্য, অর্থাৎ বি হবে। উত্তরাখণ্ড, এটি হচ্ছে 27তম রাজ্য, তো ডি হবে। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হবে 28তম রাজ্য, তো ই হবে। তেলেঙ্গানা, তেলেঙ্গানা হচ্ছে 29তম রাজ্য, এ। তারপরে অসম, অসম মেঘালয় হবে, কারণ অসম থেকেই তো মেঘালয় ভাগ হয়ে যায় পরবর্তীতে, তাই না? তো বি ডি ই এ সি, বি ডি ই এ সি, দেখো অপশন এ তে মিলে যাচ্ছে। ওকে, নেক্সট 27 দাগ, গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কবে? 30শে মে 1987 সালে। এর আগে গোয়া ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, নেক্সট কোশ্চেন 28 দাগ, বিবৃতি এ তে কি বলছে, হায়দ্রাবাদ রাজ্য 1948 সালে ভারতের সাথে একীভূত হয়, একদম ঠিক। নেক্সট, সর্দার প্যাটেল ভারতের দেশীয় রাজ্যের একীকরণের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিল, এটাও ঠিক। এবং এই যে ভারতে 1948 সালে হায়দ্রাবাদ রাজ্য যুক্ত হয়, এর মেন কারণ ছিল অপারেশন পোলো, যেটা ঘটিয়েছিল এই সর্দার বল্লভভাই প্যাটেল। তার আদেশেই তো অপারেশন পোলো হয়েছিল, তাই না? তো
এটা ব্যাখ্যা সঠিক করছে। তো এখানে কি হবে? অপশন এ। এ এবং আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট 29 দাগ। একটি জাতীয় দল। এখানে যে 4টি অপশন দিয়েছে তার মধ্যে জাতীয় দল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। এই যে এআইডিএমকে এবং ডিএমকে এটা হচ্ছে তামিলনাড়ুর একটা আঞ্চলিক দল, অর্থাৎ সেই রাজ্যের মধ্যেই ও রয়েছে। শিবসেনা মহারাষ্ট্র ভিত্তিক একটা আঞ্চলিক দল। নেক্সট 30 দাগ, স্তম্ভ মেলাতে বলেছে। ভারতের একটি আঞ্চলিক দল, এই যে তেলেগু দেশম পার্টি, অপশন সি। তারপরে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতিষ্ঠিত হয় 1980 সালে, ডি। সিপিআইএম দলের শ্রমিক সংগঠনের নাম হচ্ছে সিআইটিইউ, এটা হবে এ। মনে রাখবে সিপিআই এবং সিপিআইএম দুটো আলাদা পার্টি। ওকে, দুটো একই পার্টি নয়, বোঝা গেল? এইবার এই যে সিআইটিইউ এর ফুল ফর্ম আমি তোমাদেরকে বলে দিই। এই যে সিপিআইএম দলের শ্রমিক সংগঠন যেটা সিআইটিইউ এর পুরো কথা হচ্ছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, যার প্রতিষ্ঠা হয় 1970 সালে। ওকে, নেক্সট সিপিআই দলের শ্রমিক সংগঠনের নাম এআইটিইউসি, এর পুরো কথা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কাউন্সিল, সরি কাউন্সিল বলছি কেন, কংগ্রেস। তো এআইটিইউসি এর পুরো কথা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, যেটা 1920 সালে গঠিত হয়। ওকে, সিডিএবি কোথায় রয়েছে? সিডিএবি অপশন বি তে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 31। বর্তমান পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলটি হলো, খুব সহজ, বিজেপি, তাই না? তোমাদের বইয়ে কোথাও যদি টিএমসি পেয়ে থাকো ওটা ভুল রয়েছে। ওকে, কারণ আমরা জানি বর্তমানে বিজেপি সরকারই রয়েছে। এত সহজ কোশ্চেন দেবে না পরীক্ষায়। 32। দলহীন গণতন্ত্র অচল উক্তিটি করেছেন, আমরা আগের দিনই বলে দিয়েছি, তাই না? অ্যালন বল। তোমরা বিভিন্ন ভিডিওতে বা কোথাও কোথাও দেখবে মরিস জোনস দিয়েছে, ওটা ঠিক হবে না, অ্যালন বল হবে। ওকে, নেক্সট 33 দাগ। ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচন হয়েছিল 2024 সালে, তাই না? 34 দাগ। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1987 সালে, সেই সময় রাজীব গান্ধীর সরকার ছিল, অর্থাৎ সেই সময় আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। 35 দাগ। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ, একথা বলেছিলেন জওহরলাল নেহেরু। 36 দাগ। 2024 সালে নেইবারহুড ফার্স্ট নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়? দেখো সাধারণত সাল বলবে না, এখানে সাল দিয়েছে, সাল দিলেই তো আমরা বুঝে যাব মোদিজি হবে, তাই না? কিন্তু সাধারণত কোশ্চেনে সাল দেওয়া উচিত নয়, তাহলে তো সবাই পেরে যাবে, হ্যাঁ কি না? এত সহজ প্রশ্ন সাধারণত দেয় না, মানে এত সহজ ভাবে। যাই হোক, তো এখানে কি হবে? নরেন্দ্র মোদী, তাই না? শুধু এই রকম দিতে পারে নেইবারহুড ফার্স্ট নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়, এমন দিতে পারে। নেক্সট, গুজরাল তত্ত্ব, টাইপিং মিস্টেক। গুজরাল তত্ত্ব বা গুজরাল নীতি হলো ড্যাশ এর প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশ নীতি, সেটা হচ্ছে ভারতের আই কে গুজরাল, আমাদের যে প্রধানমন্ত্রী ছিল তার সময় এটা হয়েছিল। 38 দাগ। কি বলছে? প্রথমে আছে সিটিবিটি, তাই তো? সিটিবিটির ফুল ফর্ম কি? কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এর আরেকটা ফুল ফর্ম হয়, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। আমরা যখন পড়েছি ওই 2018-19 সাল, তখন রায়মার্টিনের যে কোনো বইতে, অর্থাৎ রায়মার্টিনের বইতে এই ফুল ফর্মটাই ছিল কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এখনো হয়তো রায়মার্টিনের বইতে ওটাই পাবে, কিন্তু বর্তমানে গুগলে বা অন্য কোথাও যদি সার্চ করো দেখবে ওর ফুল ফর্ম দিচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। ওকে, দুটোই সঠিক হবে। এটি কবে হয়েছিল? 10ই সেপ্টেম্বর 1996 সালে। ওকে, তো সি। তারপরে 2 নম্বর পিটিবিটি, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। এর এর আরেকটা ফুল ফর্ম রয়েছে বা এটাকে আরেকটা নামে বলা হয়, চেনা যায় এটাকে, সেটা হচ্ছে লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি। ওকে, এটি কবে হয়েছিল? এটি হয়েছিল 5ই আগস্ট 1963 সালে, তো ডি হবে। নেক্সট, পোখরান 1, এটা হয়েছিল 1974 সালের 18ই মে। এই পোখরান 1 যে টেস্ট হয়েছিল, পারমাণবিক যে পরীক্ষা হয়েছিল, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, সেটা হয়েছিল 1974 সালের 18ই মে। এখানে 78 দিয়েছে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে,
এটা 1974 হবে। ওকে, তো 3 নম্বর হবে বি, পোখরান-2, এটা কবে? 11 থেকে 13ই মে 1998 সাল। তো এটা হচ্ছে এ। এখানে বলে রাখি, পোখরান-1 এর যে নাম ছিল, সে স্মাইলিং বুদ্ধা নামেও এই পোখরান-1 কে ডাকা হয়। আর পোখরান-2 হচ্ছে অপারেশন শক্তি। এবং পোখরান-2 যখন হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, এবং পোখরান-1 যখন হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। মনে রাখবে, CDBA। তাহলে কোনটা হচ্ছে? দেখো, অপশন সি হচ্ছে। নেক্সট, 39, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান-1 এর সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা, অলরেডি এক্ষুনি বললাম। আর পোখরান-2 এর কি? অপারেশন শক্তি। 40 দাগ, সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এই সার্ক কবে গঠিত হয় সেটা তুমি কমেন্ট করে জানাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, সেই যে বলছিলাম যে শেষে বলে দেবো যে এবিটিএ সলভ করলেই সব কমন পাওয়া যাবে তো? আমি বলবো না, বই ভালো করে পড়ো। ওকে, তারপরে এটা প্র্যাকটিসের জন্য রাখো। এমনও হতে পারে যে 100% কমন পেয়ে যাবে, আবার এমনও হতে পারে যে কমন পাবে না। কিন্তু সাধারণত এতগুলো প্রশ্ন পড়ছো, 8-9টা সেট রয়েছে, প্রতিটা সেটে 40টা করে কোশ্চেন রয়েছে, এতগুলো কোশ্চেন পড়ছো, বলা যেতে পারে পাস নম্বর উঠে যাবে। কিন্তু খুব ভালো নম্বর আশা করব শুধুমাত্র এগুলো পড়ে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি না। ওকে, যাই হোক, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর খুব ভালো করে পড়াশোনা করো, আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ওকে, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। কোনো ডাউট, আছি তো আমি, তাই না? তো আজকে এই পর্যন্ত।